আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রামকৃষ্ণ মিশন আশ্রমে দুষ্কৃতী হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অবশেষে নদী সংস্কারে প্রশাসনের নজর। প্রশাসন এবং পুরসভার উদ্যোগে করোনা নদী পরিষ্কারের কাজ শুরু হলে এবার আসছে বিস্তারিত সংবাদ। রামকৃষ্ণ মিশনে সন্ন্যাসীদের ওপরে হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। বুধবার দিন সকালবেলা 11টা নাগাদ শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট দীপক সরকার। জানা গিয়েছে, ধৃতরা শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য এবং রাজীব বসাক। মঙ্গলবার রাত্রিবেলায় ধৃতদের ভক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি মাসের 19 তারিখ ভোর রাত্রিবেলায় প্রায় 3:30 নাগাদ প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া সহ আরও বেশ কয়েকজন শিলিগুড়ির সেবক রোডে অবস্থিত রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী আবাসনে হামলা চালায় বলে অভিযোগ। আগ্নেয়াস্ত্র নিয়ে তারা ঘরের ভিতরে প্রবেশ করেন। মারধর করা হয় সন্ন্যাসীদের। এই ঘটনার পরে রাজ্য রাজনীতিতে শুরু হয় তোলপাড়। ঘটনার নিন্দা জানান খোদ প্রধানমন্ত্রী। এরপরেই বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয় বিজেপি। চাপে পড়ে ঘটনার মূল অভিযোগ থেকে পুলিশ গ্রেপ্তার না করলেও মিশনের অভিযোগের ভিত্তিতে ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। সঙ্গে সঙ্গে চলছে তদন্ত। আপনারা জানেন যে গত 19শে মে রামকৃষ্ণ মিশনে একটা ঘটনা ঘটে, যেটা ভক্তিনগর থানাতে অবস্থিত। এবং সেই ঘটনায় রামকৃষ্ণ মিশন একটা কমপ্লেন করে। আমরা সেই বেসিসে কেস করি এবং সেই কেসের বেসিসে আমরা ইনভেস্টিগেশন করি। এবং ইনভেস্টিগেশন করে গত রাতে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য, এরা সব ভক্তিনগর থানা এলাকাতেই বাড়ি। আরেকজন হচ্ছে রাজীব বসাক, যার বাড়ি মাটিগাড়া থানায়। রামকৃষ্ণ মিশনের মূল অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে রাত্রেবেলা 3টে সাড়ে 3টের দিকে প্রদীপ রায় বলে একজন এবং আরও 10-12 জন সেখানে ঢোকে এবং রামকৃষ্ণ মিশনের কিছু লোকজন ওখানে ছিল, যাদেরকে ভয় দেখায়, মারধর করে এবং কিছু মোবাইল স্ন্যাচ করে নিয়ে যায়। আর কিছু সিসিটিভি ছিল, সেগুলো নাকি ড্যামেজ করে। তো আমরা এটা ইনভেস্টিগেশন করার পরে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিই এবং যারা এর মধ্যে জড়িত ছিল আমরা তাদের মধ্যে 5 জনকে অলরেডি আইডেন্টিফাই করে অ্যারেস্ট করেছি এবং আরও আইডেন্টিফিকেশান চলছে, আরও অ্যারেস্ট হবে। এর মধ্যে যেটা ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা পাই সেটা হচ্ছে যে মেন অ্যাকিউজড আছে এই কেসে প্রদীপ রায়, তিনি একটি কেস করেছেন, সিভিল কেস, যেটাতে উনি দাবি করেছেন যে রামকৃষ্ণ মিশনের যে জমিটা আছে সেই জমিটা ওনার, সেটা উনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন টুকরা সিং বলে একজন আছেন তার কাছ থেকে। টুকরা সিং কোনো ছেলে মেয়ে ছিল না। তো ওনার বাড়িতে যিনি থাকতেন বিদ্যেশ্বরী দেবী বলে একজন, বিদ্যেশ্বরী রায়, তার ছেলে হচ্ছে এই প্রদীপ রায়। এবং প্রদীপ রায় দাবি করছে যে যেহেতু টুকরা সিং নিঃসন্তান ছিলেন তাই হিন্দু আইন মোতাবেক এই সম্পত্তি তার কাছে আসবে। বাট ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সমস্ত দিক খতিয়ে দেখে যেটা পেলাম সেটা হচ্ছে টুকরা সিং অনেক আগেই জমি বিক্রি করে দিয়েছিলেন হারদোয়াল সিং গিল বলে এক ভদ্রলোকের কাছে, এবং হারদোয়াল সিং গিল জমি বিক্রি করেছিলেন এসকে রয় বলে আরেক ভদ্রলোকের কাছে। এবং এসকে রয় বলে যে ভদ্রলোক আছেন উনি গিফট ডিড করেছিলেন রামকৃষ্ণ মিশনকে। এবং অ্যাজ পার কোর্ট অর্ডার এই জমির বর্তমান মালিকানা, যেটা আমাদের কাছে আপডেট আছে, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। প্রদীপের দাবি তাহলে ঠিক না? একদমই নয়। এখনো পর্যন্ত আমরা যেটা পেয়েছি প্রেমা ফেসি, প্রদীপের দাবি কোনোভাবেই ঠিক নয়, যেটা আমরা এখনো পেয়েছি।
শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশন আশ্রমে দুষ্কৃতী হামলার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ। বুধবার ধৃত 5 জনকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। রবিবার রাত্রিবেলায় শিলিগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালানো হয়। 5 সন্ন্যাসী এবং নিরাপত্তা রক্ষীকে অপহরণ করে রাত্রিবেলায় নিউ জলপাইগুড়ি রেল স্টেশন এলাকা সহ অন্যান্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। আপনারা আমাদেরকে প্লিজ দোষী সাব্যস্ত করেন না অথরিটির মতন। আগে যাচাই করুন, ওখানটা সিসিটিভি ফুটেজ সব কিছু আছে। আমাদের মধ্যে কেউ ইনভলভই নাই ওখানটা। কে আছে ইনভলভ? কে আছে? ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রামকৃষ্ণ আশ্রমের সেবক হাউসে দুষ্কৃতী হামলার ঘটনায় 5 জনকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। জলপাইগুড়ি আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর প্রদীপ চট্টোপাধ্যায় বলেন, আপাতত অভিযুক্তদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হলেও মূল অভিযুক্ত প্রদীপ রায় এখনো পলাতক। অভিযুক্তদের পক্ষের আইনজীবী শান্তনু ভৌমিক জানিয়েছেন, প্রথমে অভিযুক্তদের বিরুদ্ধে চুরির কেস দেওয়া হয়। এরপরে বুধবার পুলিশ 5 জনের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ আনে। 5 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। ধৃতদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে। পুলিশ 5 জনকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলেও 5 দিনের রিমান্ড পেয়েছে। রামকৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজরা করেছিলেন যে গভীর রাতে রাত 3টের সময় অনেকে মিলে, প্রদীপ রায়ের নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে, ঢোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে, এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের, মোবাইল ফোন কেড়ে নেয়, সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে। এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআরের অভিযোগের ভিত্তিতে। সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে। এবং এই মামলায় আরও ভালো তদন্ত করার জন্য, গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল, পুলিশ হেফাজত চেয়েছিল 5 জন আসামিরই 5 দিন করে। এদের প্রত্যেকের জন্য 5 দিন পুলিশ রিমান্ড গ্রাহ্য হয়েছে কোর্ট থেকে। আচ্ছা, অস্ত্র আইনে কোনো মামলা হয়? না 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 অস্ত্র আইনে ধারা প্রয়োগ হয়। না। আর মূল অভিযুক্ত হিসেবে যার এফআইআর নেম রয়েছে তিনিও তো বোধহয় গ্রেপ্তার হননি। না, প্রদীপ রায় পলাতক রয়েছে, এখনো গ্রেপ্তার করতে পারেনি। 19/5/2024 তারিখ রামকৃষ্ণ মিশনের স্বামী শিব প্রেমানন্দ মহারাজ একটা অভিযোগ করেন যে ওনাদের ভক্তিনগরের একটা প্রপার্টি, সেখানে কয়েকজন দুষ্কৃতী ঢুকে ভাঙচুর করে, মোবাইল ছিনিয়ে নেয়, যার জন্য একটা চুরির কেস ইনিশিয়ালি স্টার্ট হয়। পরবর্তীতে পুলিশ আজকে 5 জন যারা সম্পূর্ণ নিরপরাধ এবং যাদের এফআইআরেও নাম নেই তাদেরকে ধরে নিয়ে প্রোডাকশন করে এবং 395 অর্থাৎ ডাকাতির একটা অভিযোগ দেয়। এবং এই ডাকাতির অভিযোগটা এদের বিরুদ্ধে আসেই না। যে এফআইআর নেম অ্যাকিউজ সে পরবর্তীতে থানায় গিয়ে অভিযোগ করলো, পুলিশ তাকে গ্রেপ্তার না করে এই 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং 7 দিনের পুলিশ রিমান্ড চায়। আমরা এদের জন্য জামিনের আবেদন করি। এই জামিনের আবেদনে 7 দিনের জায়গায় 5 দিনের পিসি পিরিয়ড অ্যালাউ হয় এবং জামিনের আবেদনটা খারিজ হয়ে যায় আজকে। না, এরা সম্পূর্ণ নিরপরাধ। এদেরকে পুলিশ কয়েকজনকে ডেকে নিয়ে আসছে। এদের মধ্যে একজন আছে দেবাশিস সরকার, যে ইউনাইটেড আরব এমিরেটসে চাকরি করে। 2রা মে সে এই ইন্ডিয়াতে এসছে, তাকেও এই কেসে ইমপ্লিকেট করা হয়েছে। যে কোনোভাবেই এরা কেউ ইনভলভ না। মূল অভিযুক্ত ধরা পড়েনি এবং মূল অভিযোগ করার পরে থানায় গিয়ে আবার সে এফআইআর করছে। পুলিশ তখনও তাকে ধরেনি অভিযোগের ভিত্তিতে। স্বামী শিবানন্দজি মহারাজ অভিযোগ করেছিলেন যে 30 থেকে 35 জন ঢুকে, তাদের মধ্যে কিন্তু 30-35 জনের মধ্যে আমাদের যে এই 5 জন তারা কেউই ছিলেন না। এবং যেহেতু নাম নেই এদের এফআইআরে, তাও এদের জামিন খারিজ হয়েছে। যেহেতু তদন্ত সবে শুরু হয়েছে, যে এখন 27 তারিখে আগামী তারিখ আছে, ডেট পড়ছে, দেখা যাক 27 তারিখে কী হয়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত সব শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের নিয়োগ সংক্রান্ত তথ্য IOSMS পোর্টালে আপলোড করে আগামী 27 মের মধ্যে সংশ্লিষ্ট ডিআই বা এআই অফিসে জমা দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে। কাগজপত্র জমা করার সময়সীমা বর্ধিত করে
আগামী 7ই জুলাই যাতে করা হয় তার দাবিতে বুধবার নিখিলবঙ্গ শিক্ষক সমিতি জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিকের কাছে একটি প্রতিনিধিমূলক স্মারকলিপি তুলে দেওয়া হলো। এ বিষয়ে এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক প্রসেনজিৎ রায় জানান, আগামী 25 তারিখের মধ্যে সব নথিপত্র স্কুলের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার নির্দেশ রয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টে এই বিষয়ে নির্দেশ রয়েছে, তাই ডকুমেন্ট জমা দিতে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটি তৈরি হয়েছে জমা দেওয়ার শেষ তারিখ নিয়ে। এত কম সময়ের মধ্যে সব নথিপত্র জমা দেওয়া কার্যত অসম্ভব। তাই কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ যাতে আগামী 7ই জুলাই করা হয়, তার জন্যই জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে আবেদন জানাতে সেখানে উপস্থিত হয়েছেন তারা। আপনারা জানেন যে গত 7ই মে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে সমস্ত রাজ্য জুড়েই প্রত্যেক স্কুলের যারা কর্মরত শিক্ষক আছেন তাদের নথিপত্র জমা নেওয়া হচ্ছে এবং সেটার লাস্ট ডেট হচ্ছে 25 তারিখ। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সম্মান জানিয়ে আমাদের ডকুমেন্টস জমা দিতে কোনো অসুবিধে নেই। সময়টা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। একদিকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি চলছে, আর আরেকদিকে হচ্ছে আপনারা জানেন যে পুরো শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তার মধ্যেই ডামাডোল তৈরি করার চেষ্টা, একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা। নাহলে আপনারা এটা অবাক হয়ে যাবেন, যারা অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট, এই যে আমাদের পাশেই আছেন, পিপিও পেয়ে গেছেন, অথচ তার ক্ষেত্রে বলা হচ্ছে যে 34 বছর আগেকার প্যানেল তাকে জমা দিতে হবে। হাউ ইজ ইট পসিবল? এই জায়গাটা ধরে কোথায় স্কুলগুলো সেই পরিকাঠামো আছে নাকি যেখানে দাঁড়িয়ে 30-35 বছর আগেকার নথিপত্র সংরক্ষণ করে? সমস্ত দায়টা চাপিয়ে দেওয়া হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় প্রধানদের উপরে। এবং অদ্ভুত ব্যাপার, জেলার শিক্ষা দপ্তর এই যে আমাদের জেলাতে যে গত 5-6 বছর ধরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা খারাপ হচ্ছে, এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 10-এর মধ্যে কেউই নেই, এই বিষয় নিয়ে কোনো চিন্তাভাবনা আছে এদের? কোনো চিন্তাভাবনা নেই। আজকে কি জন্য আসলে কি চাইছেন আপনারা? আমরা চাইছি এই সময়টা বৃদ্ধি করা হোক। অনেকেই বাইরে আছেন, ছুটি চলছে, তো বিদ্যালয়ে তো ছুটি দিয়ে শিক্ষা ব্যবস্থাকে লাটে উঠে দেওয়ার একটা পরিকল্পনা করেছে রাজ্য সরকার। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য একটাই, যে সময়সীমা বৃদ্ধি করা হোক, 7ই জুলাই অবধি করা হোক, যাতে মাস্টারমশাই দিদিমণিরা যে একটা হ্যারাসমেন্টের মধ্যে পড়েছেন, চিকিৎসার কারণে হয়তো কেউ ভিন রাজ্যে আছেন, তাদেরকে মানসিক অস্থিরতার মধ্যে ফেলে তাদেরকে এই নথিপত্র জমা দিতে হচ্ছে সেলফ অথেন্টিকেটেড করে। এটা আমাদের কাছে মনে হচ্ছে চূড়ান্ত একটা শিক্ষক বিরোধী কাজ। এবং আমাদের যেটা বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে এই নির্দেশের আমরা মান্যতা দেব, অবশ্যই মান্যতা দেব। ডকুমেন্টস জমা দিতে আমাদের কোনো বাধা নেই। আমরা ওই সবসময় চাই যে স্বচ্ছতার সঙ্গে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে, আমরা যারা স্বচ্ছতার সঙ্গে নিয়োগপ্রাপ্ত হয়েছি, আমাদের কাছে এটা বুক চিতিয়ে বলতে পারি যে আমাদের কাছে একদম যেটা প্রয়োজনীয় তথ্যাদি সবার কাছে আছে। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমাদেরকে সময়সীমা, এই তথ্যাদি জমা দেওয়া সময়সীমা বৃদ্ধি করা। অপরদিকে জেলা বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে জানিয়েছেন, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে নথিপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়েছে, তবে তা নিয়ে কিছু বলা এখনই সম্ভব নয়। আমার মাস্টারমশাইরা এসেছিলেন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি থেকে। ওনার একটাই আছে রিগার্ডিং যে প্রেজেন্ট কাজগুলো স্কুল লেভেলে চলছে, কালেকশন অফ ডকুমেন্টস, দের স্পেসিফিক প্রবলেমগুলো রয়েছে, সেই বলা ওনারা আসছেন এখানে। নম্বর 1 হচ্ছে some teachers are not here at the jela, they are out of station, তাদের ডকুমেন্ট কালেকশন একটু অসুবিধা হচ্ছে। নেক্সট হচ্ছে টাইমটা, মানে we have told them to give the documents by 27th of May, একটু সময় ওনারা চাচ্ছেন, দ্যাটস ইট। কি বলবেন না, সেটা তো আমরা বলতে পারছি না, বিকজ কোর্টের অর্ডার ইজ কোর্টের অর্ডার, আর সময় কোর্টের অনুযায়ী আমাকে করতে হবে। And we want the document digitization hoche, that is something good for the teachers themselves, because documents will be there in the system, retirement samoy, otherwise it will be very helpful, that document will be useful document. সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। প্রতি বছরের মতো এবছরেও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে জোর কদমে চলছে বাৎসরিক অনুষ্ঠানের প্রস্তুতি। জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, এবছর 3 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী 24শে মে থেকে 26শে মে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান। প্রথম দিন যুব সম্মেলন, দ্বিতীয় দিন 25শে মে ভক্ত সম্মেলন, 26শে মে সারাদিন ব্যাপী বিশেষ পুজো, ভজন, বাউল গান সহ রয়েছে অন্যান্য অনুষ্ঠানও। রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারগুলি ঠাকুর মা স্বামীজির জন্মতিথির সঙ্গে একটা সানডে যেরকম যাদের সুটেবল হয় অ্যানুয়াল সেলিব্রেট করে। আপনারা সবাই জানেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি প্রত্যেক বছর বার্ষিক উৎসব অ্যানুয়াল সেলিব্রেশন করে। আমার এর আগে 3 দিন করা হয়েছে, 7 ডেজও করা হয়েছে। এবছর 2024-এ 3 দিনের আমরা আয়োজন করেছি, 3 দিনের সম্মেলন। তো প্রথম দিন আমাদের যুব সম্মেলন আছে, ইউথদেরকে স্বামী বিবেকানন্দের আদর্শে ইন্সপায়ার করার জন্যে ওদের যে আধুনিক সমস্যাগুলি আছে ওটাকে সমাধান করার সাবজেক্টগুলি আমরা রেখেছি, যেরকম হাউ টু অ্যাচিভ সাকসেস মন্ত্র বলতে পারেন, কনসেন্ট্রেশন সবথেকে বড় প্রবলেম এখন, আর ওদেরকে মিসগাইডেড ওরা ভ্যালিউজগুলি নেই, এর উপরে আমরা সম্মেলন করছি। তো অলমোস্ট আমাদের 600 স্টুডেন্টস এখানে স্টুডেন্টস অ্যান্ড ইউথরা পার্টিসিপেট করবে। অলরেডি আমাদের ডেলিগেটস যত লোককে নেওয়ার কথা ছিল অলমোস্ট হয়ে গেছে। এখানে শুধু যারা রেজিস্ট্রেশন করেছে ওরাই কিন্তু পার্টিসিপেট করবে, এটা ওপেন টু অল নেই। ইভিনিংয়ে থাকবে আমাদের 24 তারিখ 25 তারিখ ইভিনিংয়ে থাকছে বাউল গান আছে, বিশেষ ভজন আছে, লেকচারগুলি আছে, এসব প্রোগ্রামগুলি থাকবে। এটার জন্য দিল্লি থেকেও মহারাজরা আসছে, কলকাতা থেকেও মহারাজরা আসছে, অন্যান্য জায়গাও মহারাজরা আসছে, আর অন্যান্য এক্সপার্টরাও এখানে আসছে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া করলা নদীর নাব্যতা অনেকটাই কমে গিয়েছে। নদীতে দীর্ঘদিন ধরে নোংরা আবর্জনা ভরাট হচ্ছিল বলে অভিযোগ। নদীতে জমে থাকা কচুরিপানা, নোংরা আবর্জনা পচে জল দূষণের অভিযোগে সরব হয়েছিল বিভিন্ন প্রকৃতিপ্রেমী সংগঠন। অবশেষে করলা নদী পরিষ্কার করতে উদ্যোগ গ্রহণ করল প্রশাসন। বুধবার শহরের বাবুঘাটে দাঁড়িয়ে কাজের তদারকি করলেন জেলা প্রশাসন সহ জলপাইগুড়ি পুরসভার আধিকারিকরা। পুরসভার এক্সিকিউটিভ অফিসার দেবদুলাল পাত্র বলেন, জলপাইগুড়ি জেলা শাসকের নির্দেশে এবং জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে সাফাইয়ের কাজ শুরু হলো। ধাপে ধাপে করলা নদীর সব ঘাটই পরিষ্কার করা হবে। করলা নদী ঝকঝকে তকতকে করলা নদী তো সবারই আকাঙ্ক্ষা, আমাদেরও মিউনিসিপ্যালিটিরও তাই ইচ্ছা যে একটা একদম সুন্দর একটা নদী শহরের মাঝখান থেকে বয়ে যাক। কিন্তু করলা নদীর নাব্যতা কোথাও কোথাও অনেকটা হ্রাস পেয়েছে, যার ফলে কচুরিপানা হয়েছে এবং আর মানে স্রোত তাকে বয়ে নিয়ে যেতে পারছে না, জমা হয়ে যাচ্ছে। বিশেষ করে এই বাবুঘাট অঞ্চলটা, এই জায়গাটায় করলা নদী যেমন সংকীর্ণ তেমন বাঁক নিয়েছে, এই জন্য এই পকেটটায় কচুরিপানা এবং তার সঙ্গে যাবতীয় বর্জ্য যেগুলো আমরা ছুঁড়ে ছুঁড়ে ফেলেছি সেইগুলো সে জমা হয়েছে। আমরা এটা আমাদের ডিএম ম্যাডাম বারবার বলেছেন যে করলা নদী একটা সুন্দর করলা নদী সুন্দর শহরের মধ্যে থেকে যাবে, এটাই কাঙ্ক্ষিত। তো আমরা প্রশাসনের ইচ্ছা এবং আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলর যারা আছেন তাদের ইচ্ছাকে পাথেয় করে আমরা প্রয়াস নিয়েছি কতটা আমরা করলা নদীকে জঞ্জাল মুক্ত করতে পারি সেটা দেখার জন্য। আজকের সবে শুরু করলাম আমরা, আজকের একটা নৌকা, কালকে আরও একটা নৌকা আসবে এবং আরও ম্যান পাওয়ার আমরা ডিপ্লয় করব, যাতে করে খুব শিগগিরই আমরা এই করলা নদীকে এই জঞ্জাল মুক্ত অর্থাৎ কচুরিপানা বা অন্যান্য যে জঞ্জাল পড়ে আছে সেগুলো মুক্ত করি। বা বাজারে ব্যবসায়ী জিনিসপত্র যেসব ব্যবহৃত জিনিস সেসব একদম নদীতেই ফেলছেন সরাসরি, মানে এই বিষয়টা কিভাবে দেখছেন? এই বিষয়টা আমরা তো সচেতন করার বহু চেষ্টা করেছি। আমরা আবার একটা স্পেশাল লাইভ দেবো, দিন বাজারের ব্যবসায়ীদের আমরা রিকোয়েস্ট করব যে আমাদের লোক সবসময় রেডি আছে সন্ধ্যা এবং সকাল দুবেলাই বর্জ্য তুলে নিয়ে যেতে, আমাদের লোকেরা প্রস্তুত। ওরা যেন উপরে রেখে দেয়, কোনো একটা জায়গায় রেখে দেয়, আমরা বর্জ্যগুলো ঠিক তুলে নিয়ে চলে আসবো সন্ধ্যাবেলা এবং সকালবেলা দুবার করে তুলব।
তো আমরা ওনাদের আবার রিকোয়েস্ট করব যাতে কেউ জলপাইগুড়ি শহরের কেউ যেন এই করলা নদীতে কোনো বর্জ্য বা কোনো নোংরা না ফেলেন। আমরা সেটা আবার রিকোয়েস্ট করব, আমরা মাইকিং ট্যাগিং করব। এবং করলা নদীকে সুন্দর করলা নদী দেখতে যেন খুব ভালো লাগে। হ্যাঁ, শহরের মধ্যে থেকে বয়ে যাচ্ছে, স্রোত নিয়ে বয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম একটা নদী দেখতে সবারই ভালো লাগে। সেই আশা নিয়ে আমরা কাজ শুরু করেছি, দেখা যাক কতদূর করা যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হলো বাংলাদেশের একাধারে ইতিহাসবিদ, লেখক এবং আইনজীবী জাহাঙ্গীর আলম সরকারকে। বুধবার জলপাইগুড়ি জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন লেখক তথা প্রাবন্ধিক উমেশ শর্মা, প্রশান্তনাথ চৌধুরী। এদিন জাহাঙ্গীর বাবুর লেখা বাংলাদেশের আইনের বই সহ অন্যান্য বেশ কিছু বইও অ্যাসোসিয়েশনের হাতে তুলে দেওয়া হয়। জলপাইগুড়ি তার প্রাণের শহরের মতোই বলে মনে করেন জাহাঙ্গীর বাবু। তিনি বলেন, এর আগেও তিনি জলপাইগুড়িতে এসেছেন এবং এখানে এসে সকলের মনে সম্মান এবং আদর পেয়ে যথেষ্ট আপ্লুত তিনি। আমি গতকালকে এসেছি ভারতে। গতকালকে এসে এখানে একটি সামাজিক সংগঠন অভিমুখ রয়েছে, তারা আমাকে নাগরিক সম্বর্ধনা দিয়েছে আমার সাহিত্যকর্ম বিভিন্ন লেখালেখির উপরে। আজকে বার অ্যাসোসিয়েশনে আমার পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। এখানে আগেই বার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সাথে কথা বলা ছিল। আমার লেখা কিছু আইন গ্রন্থ, আমার লেখা কিছু আঞ্চলিক ইতিহাস এবং বঙ্গবন্ধুকে নিয়ে কিছু লেখা বই, সেগুলো আমি জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে উপহার দেওয়ার জন্য এসেছি এবং এই বইগুলো জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনে সংরক্ষণ করা হবে, যাতে করে জলপাইগুড়ির কেউ যদি প্রয়োজন মনে করে বঙ্গবন্ধু সম্পর্কে জানবার, বাংলাদেশ সম্পর্কে জানবার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারহীনতা সংস্কৃতি সম্পর্কে জানবার, কিংবা নীলফামারীর আঞ্চলিক ইতিহাস সম্পর্কে জানবার, অথবা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন সম্পর্কে কেউ যদি কোনো কিউরিওসিটি থাকে, এই বইগুলো পাঠ করলে তারা জানতে পারবেন। ভারতে এসে বা জলপাইগুড়িতে কেমন লাগছে? জলপাইগুড়ি আমার নিজের প্রাণের শহরের মতোই লাগছে। আমি জলপাইগুড়ি নতুন আসিনি, এর আগেও আমি কয়েকবার জলপাইগুড়িতে এসেছি। কাজেই আপনারা জানেন যে এই জলপাইগুড়ি একসময় রংপুরের মহকুমা ছিল দেশভাগের আগে। তারপর দেশভাগের পরে তো কাঁটাতারের বেড়া চলে আসলো, কিন্তু জলপাইগুড়ির ভূমিকা আমাদের বাংলাদেশের মানুষের কাছে, স্পেশালি রংপুর অঞ্চলের মানুষের কাছে অসামান্য। কারণ ৭১ যখন আসলো, আমরা যখন আক্রান্ত হলাম, তখন আমরা জলপাইগুড়িতে এসে আশ্রয় নিয়েছিলাম। জলপাইগুড়ির সাধারণ মানুষ, এই জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিজ্ঞ আইনজীবীরা, জলপাইগুড়ির কবি, সাহিত্যিক, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষরা বাংলাদেশের মানুষদের পাশে দাঁড়িয়েছিল। এবং এত লক্ষ লক্ষ শরণার্থী যখন ৭১ সালে এখানে এসেছিল, তাদেরকে সুরক্ষা দিয়েছে, খাদ্য দিয়েছে, বস্ত্র দিয়েছে, সব ধরনের সাপোর্ট করেছে। কাজে আমরা কৃতজ্ঞ চিত্তে এই ৭১-এর এই বিষয়টি আমরা স্মরণে রাখছি এবং সবসময় আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আসবে, কিন্তু কৃতজ্ঞতার শেষ থাকবে না আমাদের। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপুল রায় জানান, তাঁদের আমন্ত্রণে সাড়া দিয়ে জাহাঙ্গীর বাবু এখানে এসেছেন। একজন আইনজীবী তথা ইতিহাসবিদ, উনি এসছেন জলপাইগুড়ি শহরে, আমরা জানতে পারলাম। গতকাল আমরা পেপারেও দেখেছি যে অন্য স্টুডেন্ট হেলথ হোমে একটা সম্বর্ধনা দিয়েছে ওনাকে। তা আমরা দেখলাম প্রতিবেশী রাষ্ট্রের থেকে একজন আইনজীবী এসছেন, তাকে আমরা জলপাইগুড়ি বারে আমন্ত্রণ করি এবং উনি আমাদের জলপাইগুড়ি বারে আমন্ত্রণ স্বীকার করে আজকে এসছেন। সাথে আমাদের জলপাইগুড়ির বিশিষ্ট লেখক উমেশ শর্মা মহাশয় এসছেন এবং আরও একজন এসছেন। আমরা আজকে জলপাইগুড়ি বার ওনাকে সম্বর্ধিত করে আনন্দিত। উনি আমাদের জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের কিছু বাংলাদেশের আইনের এবং অন্য কিছু বইও প্রদান করলেন, আমরা সদরে গ্রহণ করলাম এবং আমরা ওনাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রামকৃষ্ণ মিশন আশ্রমে দুষ্কৃতী হামলার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। অবশেষে নদী সংস্কারের প্রশাসনের নজর। প্রশাসন এবং পুরসভার উদ্যোগে করোনা নদী পরিষ্কারের কাজ শুরু হলে
পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।